ঢাকার পার্শ্ববর্তী এই চর হওয়ায় স্বল্প মূল্যে জমি কিনে গড়ে তুলেছে বিভিন্ন ধরনের খামার। গরু ছাগল মহিষ পালনের পাশাপাশি জমি ভাড়া নিয়ে তারা করে যাচ্ছে ভাওর বাড়ি। পথে আমাকে ভাঙ্গে চুরে বিনাশ করে হালায়। আচ্ছা, এই বাড়িটা ভাঙলে তখন কি করবেন? তখন এই বাড়িটা ভাঙলে আমরা ওই সরবরাহ হয়ে যাই, আর কোনো সরবরাহ কয়েকবার ভাঙলো আমার জীবনে। আমার এই বর্ষে আমি এই জায়গায় গুনি 5 বার ভাঙছি। এই নদীতে মারলেন? বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন? ও, সবাই বিলে মাছ মারতেছেন না? রাত্রে মারছেন? হ্যাঁ, এইখানে আসতেন কেন? এই জায়গায় যে ব্যবসার কাজে। তাহলে জমি জমা রাখছেন? কত বিঘা রাখছেন? 80-82 ওগুলো মধ্যে পঞ্চকালে শস্য কালাই। ছোট কাল থেকে আমার একটা ইচ্ছা ছিল, চরে আসবো, বেশি জমি নিব। আর বেশি জমি নিতে গেলে চরের বিকল্প নাই। বাসা আমার উত্তরখান, ঢাকা উত্তরখান। আমার নন্দরাপুর বাসা বানাইছি আমরা। গারল আছে 23টা। এই গারল খামার হয়েছে এই নন্দলালপুরে চরে। ভাঙা গোড়া মনের ভিতরে কষ্ট জমা হয় না? অনেক কষ্ট হলে কি কখনো আমাকে তো আল্লাহ পাকে ওই তৌফিক দেয় না যে উপর একখানে 20 লাখ 10 লাখ টাকা জায়গা কিনে বাবা এটা করে থাকুন বোঝেন নাই। আবুল ভাই তিনি কুকুর পালেন। এই যে লালুকে ডাকাতে কিন্তু কুকুর আসলেন। বন্ধুরা, ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা নন্দলালপুর চর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শফিক সানি। আজকে আমি চলে এসেছি নন্দলালপুর চর। এই চরটিতে অন্যান্য চরে নদীভাঙ্গা মানুষজন এখানে বসবাস করছেন। এই চরে মানুষজন তারা কিভাবে এখানে বসবাস করেন সেই বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। দুর্গম এক গ্রামীণ জনপদ নন্দলালপুর চর। এই চরটি ঢাকা নবাবগঞ্জ দোহার উপজেলার পদ্মা নদীর মাঝখানে গড়ে ওঠা এক গ্রামীণ জনপদ। এই গ্রামীণ জনপদে বসবাস করা মানুষগুলো অন্য চরের নদীভাঙ্গা মানুষ। এইসব মানুষগুলো এই চরে গড়ে তুলেছে বিভিন্ন ধরনের খামার। আজকে আমি নন্দলালপুর এই চরটি ঘুরে দেখাবো আপনাদের। ও মাই গড, নদীর মাছ না? হ্যাঁ, এই নদীতে মারলেন? বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন? বেলে মাছ সহ বিভিন্ন ধরনের মাছ। এগুলো কত করে কেজি বিক্রি হয় ভাই? কেজি না ভাই, এটা হলো এমনি। এটা ঠিক আছে, ঠিক আছে। ও, ঠিক আছে। ও, এই যে আপনিও তো মারছেন না? বাবা, ফাইন। এগুলো কি মাছ? হ্যাঁ, খোলা খোল্লা সহ খোলসা, তারপর হলো বেলে মাছ। কেজি 1200 টাকা। নদীর মাছ আমরা বাড়ি করছি, গরু বাছুর পালি, সেটা জাল জুল পাতি, জিরাত পাতি করি, এই আমার কাজ। এই নদীর পাড়ে এসে যে জিনিসটা দেখলাম, অনেক মাছ। এই যে দেখুন, এই যে ওপরে, এই যে নিচে, আসলে এরা কিন্তু প্রতিদিনই মাছ মারেন। প্রচুর মাছ এই নদীতে। নদীর ঘাটে নৌকা বাঁধা দেখা যাচ্ছে। এগুলো কিন্তু মাছ মারার নৌকা। এইসব নৌকা দিয়ে কিন্তু এই নদীতে মাছ মারেন। সেই মাছ কিন্তু তারা এই যে কিছুক্ষণ আগে আমরা দেখালাম আপনাদের, বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। নন্দলাল চরটি কিন্তু আসলে ফরিদপুর পড়েছেন। ঢাকা জেলার নবাবগঞ্জ থানার নারিশা ঘাটে আসবেন, এইখান থেকে খেয়া পারাপার হয়ে কিন্তু সেই নন্দলাল চর, সেটা কিন্তু ফরিদপুরের আন্ডারে পড়েছেন। আমরা আজকে সেই নন্দলাল চরে যাচ্ছি। নন্দলালপুর চর থেকে খেয়া ঘাট আসতে নারিশা ঘাট, এটা এই যে মানুষজন নামছেন। প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু সেই চরে খেয়া নৌকা যায়। আমরা খেয়া নৌকার অপেক্ষায় রয়েছি। খেয়া নৌকা আসলে আমরা সেই নন্দলালপুর চরে যাব। যে দেখুন, যাত্রী উঠছেন। আমরা এই খেয়া নৌকা দিয়ে কিন্তু সেই চরে যাব। এখনই খেয়া নৌকা ছেড়ে দেবে। এই যে সকলেই উঠছে, আমরাও এখন উঠে যাব এই নৌকায়। নন্দলাল চরটা এটা তো ঢাকার অদূরেই। হ্যাঁ, ঢাকার পাশেই। যেমন খামার, শস্য খামার করছেন, আবার গরু ছাগল মহিষ অনেক খামার আছে। এই সব মানুষ এখানে আসছে এই খামার করার জন্য। খামার করার জন্য। লালু, খাও খাও খাও, তুমি খাও, খাই নাও।
আবুল ভাই তিনি কুকুর পালেন। এই যে লালুকে ডাকাতে কিন্তু কুকুর আসলেন। এই যে কুকুর পালেন কি নিরাপত্তার জন্য? নিরাপত্তার জন্য পুকুরে অনেক শরাতি করে শিয়াল টিয়াল আলি ফলি দাবড়া নিয়ে যায়, জায়গায় শুয়ে থাকে, ও বাড়ি পাহারা দেয়। বাড়ি পাহারা দেয়। এই যে এইখানে আবুল ভাই থাকেন, এখানে থাকেন না? হ্যাঁ, এখানে হ্যাঁ, ছন বাতুর দেখুন ওরকম একটা বেড়া তুলে এই উন্মুক্ত আকাশে থাকেন। আমরা বেশ কিছু গারল দেখতে পাচ্ছি, একদম ভেড়ার আদলে। আমাদের মায় চাচির আগে ভেড়া পালতেন। গারল আছে 23টা। 23টা? বাসা আমার উত্তরখান, ঢাকা উত্তরখান, আমার নন্দরাপুর বাসা বানাইছি আমরা। ও আচ্ছা আচ্ছা। এই চরে তিনি এই গারল এবং ছাগলের খামার করেছেন। এই যে এখানে দেখুন অনেকগুলো গারল এই মাঠে চড়াচ্ছেন। ভেড়া এবং গারলের মধ্যে পার্থক্য আমি একটু দেখাই। সেটি হচ্ছে এই যে এই গারলের কিন্তু অনেক লম্বা লম্বা লেজ, আর ভেড়ার কিন্তু ছোট ছোট লেজ। প্রচণ্ড হিংস্র কিন্তু এই গারল। এই দেখুন কি রাগ। কালকে একটা আমার বুড়া বেটারে ওর দেখা দামরা করে দিয়ে দিছে। এই যে যত নতুন বাড়ি যেখানে কোনো জায়গা জমি নেই, এরা এখানে বাড়িতে বাড়ি করছে। এই বাগান আর খামার, এই যে উফারিয়া লোক আইয়া, বিভিন্ন লোক আইয়া করতে আছে আমার দেশে জায়গা জমি নিয়ে। এই জায়গায় আমি মরুভূমি আসলো, কোনো কাজকর্ম করে নাই। এখন এই বিভিন্ন লোক আইয়া এই আমার কাছে এই জমি নিয়ে এই বাগান করতে আছে। পর্যায়ে আমাকে ভাঙ্গা চুরিয়া বিনাশ করে হালায়। আচ্ছা, এই বাড়িটা ভাঙলে তখন কি করবেন? তখন এই বাড়িটা ভাঙলে আমরা ওই সর্বহারা হয়ে যাই, আর কোনো সর্বহারা। কয়েকবার ভাঙলো আমার জীবনে। আমার এই বর্ষে আমি এই জায়গায় 5বার ভাঙছি। করুম কি হয় না, আমরা তো অনেক টাকা পয়সা নাই, ওই পার যে জায়গা জমি রাখতে পারি না। এই নামক কিছু জায়গা আছে, তবে আমার ওই রকম কিছু না, সামান্য চলতে পারি আর কি। নদী আপনাদের অভিশাপ না আশীর্বাদ? আশীর্বাদ। একজন কাকে একটা কথা বললেন, নদী নাকি তাদের আশীর্বাদ। এই নদীকে অবলম্বন করেই কিন্তু তারা এই চরে বসবাস করেন। মাছ কি? নদীর মাছ? হ্যাঁ, নদীর ইলিশ মাছ। চরের চিরাচারিত দৃশ্য সেই নদীর মাছ। এই যে কাকি ইলিশ মাছ রান্না করছেন, এগুলো কি নদী থেকে মারছে? হ্যাঁ, হ্যাঁ, মেরে খান না? বাহ, ফাইন। সব মারা মাছ হ্যাঁ, চাইলো কিনে খেয়ে তরকারি কিনে খেয়ে কোনো ডাল না। গ্রামগঞ্জের প্রতিটা বাড়ি সুন্দর, যারা গ্রামে বসবাস করে। নদীতে নিয়ে গেল। চীনা হাঁস, এই দেখুন বন্ধুরা, এই বাড়িতে আমরা কয়েকটা চীনা হাঁস দেখতে পাচ্ছি। প্রতিটা বাড়িতেই আসলে গরু পালেন। চোর ডাকাতের ভয় নাই? না, কিচ্ছু নাই আমাকে এনে। কিচ্ছু নাই? না, একটা হিয়াল হইব না, একটা খাড়াস হইব না এনে আমাকে। গরু পাল মি পাল আমাকে গর্দের মুদাম করে যেটা কোনো বেড়া হইব না। এই বাসায় দেখুন বেশ কয়েকটি হাঁস, মুরগি, গরু, ছাগল, এগুলোই তো আসলে চরের মানুষজন পালন করে থাকে। এই দেখুন এইখানে আসতেন কেন? এই জায়গায় যে ব্যবসার কাজে, এই জন্য আমার প্রথম আইছিল ওর আব্বু একাই আইছে। তাহলে জমি জমা রাখছেন? হ্যাঁ, হ্যাঁ। কত বিঘা রাখছেন? 80-82 বিঘার মতো রাখছে। 82 বিঘা? হ্যাঁ, ওইগুলো মধ্যে পঞ্চকালে শস্য কালাই। আচ্ছা আচ্ছা। তিনি 81 বিঘা জমি রেখেছেন, সেই জমিগুলো আবাদ করেন। এই চরে কিন্তু বিভিন্ন চরের মানুষজন এসছে, কেউ চিন্তা ভাবনা নিয়েছেন ব্যবসায়িক চিন্তা ভাবনা, কেউ বাড়ি ঘর করে বসবাস করছেন। বেশিরভাগ মানুষ কিন্তু এখানে এসে খামার, জমি জমা চাষ, এই জাতীয় জিনিস করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কি ওটা কি মাছ? হ্যাঁ? নদীর মাছ, এগুলো কি মেয়ে আনলেন ভাই? ও আচ্ছা, হ্যাঁ, গুড়া মাছ, চমৎকার মাছ। এই দেখুন কয়েক পদ হয়েছে, চিংড়ি মাছ, চান্দা মাছ আর কাকিলা মাছ সহ
নদীর কিছু মাছ। ছোটকাল থেকে আমার একটা ইচ্ছা ছিল মানে চরে আসবো, মানে বেশি জমি নিব। আর বেশি জমি নিতে গেলে চরের বিকল্প নাই। 100 বিঘা জায়গা নিছি। 100 বিঘা 100 বিঘা এই নন্দলাল চরেই? হ্যাঁ, ওই খনিজ চর জায়গার নাম বেটে। এই যে এই চরের জমির দাম কিরকম এখন? এই জমির তো নির্ভর করে হলো দামটা নির্ভর করে হলো মাটির উপরে। 1 লাখ টাকা হতে পারে, 50,000 টাকা আছে, আবার 1.5 লাখ টাকা আছে, এরকম দাম আর কি। 1 লাখের নিচেও আছে। তাহলে আপনি ওই খামার করার চিন্তা ধারা নিয়েই এই চরে এই আসছেন? চরে আসা, হ্যাঁ, মূলত হ্যাঁ বন্ধুরা, এই যে হাবিব ভাই, মানে তিনি বিয়ের বাড়ি। মানিকগঞ্জ থেকে এই নন্দলাল চরে এসছেন। তিনি আসলে খামার করার চিন্তা ভাবনা থেকে কিন্তু শহরে বসবাস করা সত্ত্বেও তিনি কিন্তু এই চরে এসছেন এবং এখানে প্রায় 100 বিঘা জমি কিনেছেন। সেগুলোতে তিনি খামার করেন। উনি সহ অনেকে এই চরে, আমি যত মানুষজনের সাথে কথা বলছি প্রত্যেকেই কিন্তু বিভিন্ন জায়গার মানুষ। এই চরের স্থায়ী কোনো মানুষ নেই। এখানে যত বাড়িঘর আছে এগুলো সব অন্য চরে নদী ভাঙা মানুষ, কিংবা কিছু কিছু মানুষ ব্যবসায়িক মানসিকতা নিয়ে কিন্তু জমি জমা কিনে এখানে বসবাস করছে। ফাঁকা ফাঁকা বাড়ি ঘরে বসবাস করেন, ভয় হয় না? না, কি দেবে ভাই, দুর্গম একটি চর, তারপরে খালি নদীর কাছে দিয়ে ভাঙ্গে দেবো, এই করবো এই সেই করবো, না পারে উঠাই নেই। এবার রান্নাঘর, ঘর থাকার ঘর সবই দিমু। এটা তোমার মুরগি? আচ্ছা, মুরগি, হ্যাঁ, ও ডিম, দেশাল মুরগির ডিম। দেশাল মুরগি পালি মুরগি কত বলেন? মুরগি আছে এখন বর্তমান 4টে, আর কটা কিনা দিয়ে হয়েছে, আনা হয় নাই। আমার মাই চাষিরা অনেক হাঁস মুরগি পালন করতো, কিন্তু এখন কিন্তু সেই ঐতিহ্যটা খুব একটা চোখে পড়ে না। দেশাল ডিম কিন্তু দামও বেশি, আর আগের মতো অত পাওয়া যায় না। ঝটকা মারা যাও, ঝটকা? কাজলি মাছ, কাজলি মারি ঝটকা। ও আচ্ছা, ও এই জাল দিয়ে নদীতে মাছ মারেন আপনারা? হ্যাঁ, মাছ মারা কি আপনার পেশা? হয় এই পেশা। এই চরের অনেক মানুষ তো এই পেশার সাথে জড়িত না? হ্যাঁ, পড়াই ধনী। ওই কৃষিকাজের পাশাপাশি আপনারা? পাশাপাশি আমরা কৃষি কম করি, জল ব্যবসা বেশি, এদিকে আমাকে ব্যবসা। এগুলো কি পাকছে নাকি? হ্যাঁ? পুরো এই চরটাই তো একদম ধুধু চর। হ্যাঁ, বহুত বড় চর, অনেক বড় চর। কোনো পানি পুনি কিচ্ছু নাই? পানি ওঠে, বর্ষা পানি ওঠে, কিন্তু বর্ষায় বন্যা যখন বন্যা ওঠে, আমরা শুষ্ক জমি, কোনো রকম পানি নাই, পুরা ধুধু চর। আবার বন্যা মৌসুম আসলে কিন্তু সব পানিতে প্লাবিত হয়ে যায়। এক ধরনের টেম্পো গাড়ি, এই যে আমরা যে জিনিসটা দেখতেছি, এই যে একটা দেখুন, এই যে টেম্পো, এই যে এইসব গাড়ি কিন্তু এই চরের জমিনের মাঝখান দিয়ে এই রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু এই ধরনের গাড়িতে মানুষ যাতায়াত করে থাকে। মাদ্রাসায়? ও, কোরআন পড়তে? হ্যাঁ, মাদ্রাসা কোথায়? ওই জায়গায়। চরের জমি তো অস্থায়ী জমি, এটা যে কোনো সময় ভেঙে যাবে। এ কারণে কিন্তু তারা গাছগাছলা লাগান না, এই বৃষ্টিতে ভিজে রোদে পড়ে এরকম একটা অবস্থার মধ্যে তারা থাকেন। তাহলে এই চরের জমি কি নিজস্ব জমি নাকি বর্গা? না, নিজেরই। ও আচ্ছা, এই মাসকালাই তোলার পরে বাদাম? এইটা কি নতুন বাড়ি করছে নাকি? এর আগে আমরা গাঙ্গে ভেঙে নিয়েছে, পদ্মা ভেঙে নিয়েছে, ফিরে বলে এখানে রয়েছি। তো এটাও তো পদ্মা থেকে খুব একটা দূরে নেই। আবার এখানে গাঙ্গেলে আবার সামনে, আমার সামনে হরে যাও, করার কিছু নেই আমাকে। আমার জীবন এমনি এমনি যাবো। এই যে ভাঙা করা মনের ভিতরে কষ্ট জমা হয় না? অনেক কষ্ট হলে কি কখনো আমাকে তো আল্লাহ পাকে ওই তৌফিক দেয় না, উপর একখানে 20 লাখ 10 লাখ টাকা জায়গা কিনে
বাবা এটা করে থাকুন বোঝেন নাই যাতে আসবে না আমাকে এই সরকম বাংলো হয়ে যাম উনি গল্প হয়ে যাম এবার আমাকে থাকতো। কি হতাশার সুর দেখুন। বলে যে ভাঙা গড়া খেলার মধ্যে আছি, এক জায়গায় ভাঙবো, আরেক জায়গায় ঘুরবো, আরেক জায়গায় হলে আরেক জায়গায়। আর এছাড়া কিন্তু তাদের করণীয় নাই। এটা কেন দেখাচ্ছি সেটি হচ্ছে এই যে এগুলো কিন্তু মাচাং করে বাড়িঘর করছেন দেখুন। এই যে নিচে অনেক জায়গা ফাঁকা রেখে কিছুটা গ্যাপ দিয়ে তারপর কিন্তু মাচাং সিস্টেম করে বাড়িঘর করেছেন। যে ঘর দিচ্ছেন উঁচা করে, এটার কারণটা কি? উঁচা করে ঘর দিচ্ছি উঁচা করে পানি আমাকে না পায় এই নাকি বুঝেন নাই। এটা পানি হয়, পানি অনেক পানি হয় বুঝছেন, পানি নাকি উঁচা করে দিছি, না তো পানি উঠে যাবো না, থাকতাম না। এই পর্যন্ত পানি ওঠে না? এ পর্যন্ত উঠে পানি, ওর পর্যন্ত উঠে যাবো না। যদি বড় বন্যা হয় তাহলে উঠবো, ও আচ্ছা। যদি বড় বন্যা হয় তাহলে বুঝেন নাই। মানে প্রতি বছর আপনার এই পর্যন্ত পানি আসে? হ্যাঁ। আশঙ্কার সাথে ধারণার মিল পাওয়া যায়। আমি আশঙ্কা করেছিলাম যে এই সব ঘরে কেন এইভাবে পাটাতন করা। এই চরে যে পানি ওঠে স্বাভাবিক রীতি, সেটা কিন্তু এই যে মাচাং ঘর পর্যন্ত ওঠে। এর চেয়ে উপরে উঠতে গেলে কিন্তু ভারী বন্যা হতে হবে, যে কারণে তারা প্রতিটা বাড়ি এরকম উঁচু করে দিয়েছেন। মাচাং সিস্টেম বাড়িঘর কিন্তু আমি বিভিন্ন চরে গেলেও দেখতে পাই না, কিন্তু এই নন্দলাল চরে এসে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পেয়েছি। পাশাপাশি সব শিয়াল বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সমস্যা তো রয়েছে, কিন্তু মূল যে সমস্যা সেটা পানির সমস্যা। পানি থেকে বাঁচার জন্যই নাকি তারা উঁচু করে ঘর দিয়েছেন। ছোট্ট ঘন্টি দোকান, আর এই দোকানে এই নন্দলালপুর চরে বসবাস করা মানুষজন এইখান থেকে কেনাকাটা করেন, হালকা কেনাকাটা। ভারী কেনাকাটা করতে গেলে কিন্তু সেই নদীর ওপার নারিশা বাজারে যাইতে হয়। দুধ কত করে বেচলেন ভাই? 70 টাকা। দুধ 70 টাকা বেচলেন? জি। কত কেজি হয় প্রতিদিন? প্রতিদিন হয় 50 কেজি হয়। ও মাই গড। গরু কয়টা বলেন? গরু আছে ভাই 8-10টা আছে, আবার গ্রাম আছে। অসংখ্য বড়ই, বড়ইয়ের ভারে কিন্তু গাছ নিচের দিকে নেমে পড়েছে। এই দেখুন আল্লাহর কি নিয়ামত, একটি গাছে হাজার হাজার বড়ই, পুরো গাছ ছেয়ে আছে বড়ইতে। এই খামারটাই সেই হাবিব আফা ঢাকার উত্তরখান থেকে সে এই নন্দলাল চরে তিনি 17 বিঘা জমি করে খামার দিয়েছেন। আমরা সেই আফার খামারটি দেখাবো আপনাদের। দেখুন 17 বিঘা জমি মিলিয়ে তিনি এই জমিটা নিয়েছেন, এই চরে এসে জায়গা কিনেছেন শুধু খামার করার জন্য। তিনি গারলের খামার, পাশাপাশি ছাগলের খামার আপাতত দিয়েছেন। 2টা কুকুর শিকল দিয়ে বেঁধে রেখেছেন, নিরাপত্তার স্বার্থে মনে হয় কুকুরগুলো তিনি বেঁধে রেখেছেন। এই যে জমিকে কাজে লাগিয়ে কিন্তু মানুষ ধীরে ধীরে উন্নতি করছেন। এই খামার কিন্তু তার উজ্জ্বল প্রমাণ। হাবিবা আফা তিনি একজন নারী উদ্যোক্তা, তিনি নারী উদ্যোক্তা হয়েও কিন্তু তিনি এই চরের এই জমিটাকে কাজে লাগাচ্ছেন। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিছু বাড়িঘর রয়েছে। ও যে ওইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বাড়িঘর, আবার এই দিক দিকে একদম ফাঁকা চর, আবার ও যে ওই পাশেও কিছু বাড়িঘর রয়েছে। এই নন্দলাল এই চরটি কিন্তু বেশ বড়সড় একটি চর। এগুলো সব মনে করে যে হাজার হাজার জমি অভাব নেই, শেষ নাই। এদের চরে ফাটতে ছেলেপেলে খুবই কম, শিক্ষিত ছেলেপেলে খুবই কম। মনে হয় এই তামান এই চরটা ধরিয়ে মনে হয় 10 জন ওপার যায় কিনা। বন্ধুরা, নন্দলালপুর চর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।